আজকে আমরা একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে একটু গভীরে যাব। এটা স্যামকো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের স্কিম প্রেজেন্টেশন থেকে নেওয়া। দেখব যে এই ফান্ডটা ঠিক কোথায় আলাদা, আর এই যে লার্জ আর মিড ক্যাপ শেয়ার, এগুলোর আকর্ষণটা কোথায়। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা একটা লার্জ আর মিড ক্যাপ ফান্ড, যেটা কি বলে মোমেন্টাম স্ট্র্যাটেজি ফলো করে। এই ক্যাটেগরিতে কিন্তু এটা সচরাচর দেখা যায় না। প্রেজেন্টেশন তো বলছে লিস্টেড অন্য কোনো ফান্ড এই স্ট্র্যাটেজি ব্যবহার করে না। আচ্ছা আচ্ছা, তাহলে একদম শুরু থেকে আসি। লার্জ আর মিড ক্যাপ শেয়ারই বা কেন লোকে বিনিয়োগ করবে, কি আছে এগুলোতে? দেখুন, ডেটা যদি দেখেন, মন্দার সময়, ধরুন গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস বা কোভিডের সময়কার কথা, তখন কিন্তু এই শেয়ারগুলো স্মল ক্যাপের চেয়ে অনেক বেশি, যাকে বলে রেজিলিয়েন্ট বা স্থিতিশীল ছিল। ও আচ্ছা। হ্যাঁ, নিফটি লার্জ মিড কেরাক 250 টিআরআই ইন্ডেক্সের গ্রাফটা দেখুন। টিআরআই মানে তো ডিভিডেন্ড ধরে মোট রিটার্ন। এটা কিন্তু নিফটি 100 টিআরআইয়ের থেকে বেশি রিটার্ন দিয়েছে, অথচ রিস্ক কিন্তু তুলনামূলকভাবে কম। তার ব্যাপারটা হচ্ছে কিছুটা স্টেবিলিটি, আবার গ্রোথের পোটেনশিয়ালও, স্মল ক্যাপের মতো অত ভোলাটাইল নয়, আবার শুধু লার্জ ক্যাপের চেয়ে বেশি গ্রোথ দিতে পারে। ঠিক তাই, একদম ঠিক ধরেছেন। কোম্পানিগুলো ঠিক এই ব্যালেন্সটাই অফার করে। প্রেজেন্টেশন অনুযায়ী এগুলো স্টেবিলিটি আর গ্রোথের একটা দারুণ কম্বিনেশন। ইন্টারেস্টিং। আর এই ফান্ডটা যে মোমেন্টাম স্ট্র্যাটেজি ব্যবহার করছে, এটা কি একটু বুঝিয়ে বলবেন? মোমেন্টাম মানে হলো সোজা কথায় একটা শেয়ার আগে কেমন পারফর্ম করেছে সেটা দেখা। দুটো দিক থেকে দেখা হয়। একটা হলো শেয়ারটা নিজের আগের পারফরমেন্সের তুলনায় কেমন, এটা অ্যাবসলিউট মোমেন্টাম। আর অন্যটা হলো বাকি শেয়ারগুলোর তুলনায় কেমন পারফর্ম করছে, এটা রিলেটিভ মোমেন্টাম। আর এটা কি কাজ করে? হিস্টোরিক্যালি কিছু প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ তো বেশ স্ট্রং। ধরুন MSCI রিসার্চ বলছে গ্লোবালি মোমেন্টাম কিন্তু অন্যতম শক্তিশালী ফ্যাক্টর, যেটা বাড়তি রিটার্ন জেনারেট করতে সাহায্য করে। ভারতের ক্ষেত্রেও দেখুন, নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স, এটা নিফটি 50 বা নিফটি লার্জ মিড ক্যাপ 250 ইন্ডেক্সের থেকে চোখে পড়ার মতো ভালো পারফর্ম করেছে। গ্রাফগুলো দেখলেই বোঝা যায়। বাহ, কিন্তু এটা কেন কাজ করে? এর পেছনের লজিকটা কি? একটা বেশ মজার ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রেজেন্টেশনে। এটাকে বলছে ইনফরমেশন ডিফিউশন অ্যানালজি। ভাবুন, কোনো কোম্পানির ভালো খবর, সেটা তো প্রথমে কোম্পানির ভেতরের লোকজনের কাছে আসে, তাই না? হ্যাঁ, ঠিক। তারপর হয়তো বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা জানতে পারে। তারপর ধীরে ধীরে খবরটা ছড়াতে ছড়াতে একদম শেষে রিটেল ইনভেস্টরদের কাছে পৌঁছায়। মোমেন্টাম স্ট্র্যাটেজি চেষ্টা করে এই যে তথ্যটা ধীরে ধীরে ছড়াচ্ছে, এর সুবিধাটা নিতে। ইন্টারেস্টিং আইডিয়া। তো এই ফান্ডটা কিভাবে মোমেন্টাম ব্যবহার করছে? ওরা কি শুধু দাম দেখে? না, এখানেই ওরা একটু আলাদা। ওরা ব্যবহার করছে CARE মোমেন্টাম। CARE মানে হল ক্রস সেকশনাল, অ্যাবসলিউট, রেভিনিউ আর আর্নিংস মোমেন্টাম। ও আচ্ছা, শুধু শেয়ারের দামের ট্রেন্ড নয়? একদম, শুধু দাম নয়, কোম্পানির আয় বাড়ছে কিনা, রেভিনিউ, লাভ বাড়ছে কিনা, আর্নিংস, এই ফান্ডামেন্টাল দিকগুলো ওরা মোমেন্টামের সাথে মিলিয়ে দেখছে। বেশ গভীর অ্যানালিসিস। বুঝলাম। আরেকটা জিনিস ওরা বলছে প্যাসিভ নয়, ওরা নাকি অ্যাক্টিভ ম্যানেজমেন্টে বিশ্বাসী। এর মানেটা কি? অ্যাক্টিভ মানে হলো ওরা শুধু মার্কেটকে ফলো করে বসে থাকবে না। একটা বড় দিক হলো খারাপ সময়ে পোর্টফোলিওকে বাঁচানোর চেষ্টা করা। ওদের নিজস্ব একটা মডেল আছে, স্যামকো অ্যাক্টিভ মোমেন্টাম মডেল। সেটার একটা গ্রাফও দেখানো হয়েছে। দেখা যাচ্ছে মার্কেট যখন খুব পড়ছে, তখন এই মডেলটা শুধু মোমেন্টাম ইন্ডেক্সের চেয়ে কম পড়েছে। ওরা হয়তো হেজিং বা অন্য কিছু করে রিস্ক কমানোর চেষ্টা করে। তাহলে ওরা পোর্টফোলিওতে শেয়ার কেনাবেচা করে নিয়মিত, রিব্যালেন্সিং। হ্যাঁ, ঠিক, অ্যাক্টিভ রিব্যালেন্সিং। প্রেজেন্টেশনে একটা খেলার মাঠের উপমা ব্যবহার করেছে। যে প্লেয়ার ইন ফর্ম তাকে টিমে রাখা, যে আউট অফ ফর্ম তাকে বাদ দেওয়া। আচ্ছা। স্টক মার্কেটের ক্ষেত্রেও তাই। যে স্টকগুলো ভালো মোমেন্টামে আছে সেগুলোকে রাখা, যেগুলো মোমেন্টাম হারাচ্ছে সেগুলোকে হয়তো বিক্রি করে দেওয়া। এর ফলে কি হয়, পোর্টফোলিওটা সবসময় বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে বেশ কিছুটা আলাদা থাকে। এটাকে বলে হাই অ্যাক্টিভ শেয়ার। ফান্ড ম্যানেজার নিজের বিচার বুদ্ধি দিয়ে শেয়ার বাছছেন বা এমন অনুপাতে রাখছেন যা ইন্ডেক্সে নেই।
কিন্তু সবসময় এই অ্যাক্টিভ থাকার দরকারটা কি? ভালো কোম্পানির শেয়ার কিনে ফেলে রাখলেই তো হয় নাকি? এখানেই আসল পয়েন্টটা। প্রেজেন্টেশনে কিছু কেস স্টাডি দিয়েছে। ধরুন এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স, আইটিসি, বোশ, ইন্ডিয়ান হোটেলস, এগুলো তো সব দারুণ কোম্পানি, তাই না? হ্যাঁ, অবশ্যই। ব্লু চিপ যাকে বলে। কিন্তু এদেরও লম্বা সময় গেছে যখন এরা একদমই পারফর্ম করেনি বা শেয়ারের দাম উল্টে পড়েছে। অ্যাক্টিভ ম্যানেজমেন্টের লক্ষ্য হলো এই রকম অ্যান্টি মোমেন্টাম বা খারাপ সময়ে পড়া স্টকগুলোকে বেশি দিন ধরে বসে না থাকা, কারণ কোনো কিছুই তো চিরকাল চলে না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক, তাহলে এই ফান্ডা নিয়ে এখন কথা বলার কারণ কি? এখন কি ভালো সময়টাতে ঢোকার? প্রেজেন্টেশনে একটা ইঙ্গিত আছে। নিফটি 200 মোমেন্টাম 30 ইন্ডেক্স, যেটা এই লার্জ আর মিড ক্যাপ মোমেন্টামের একটা ভালো প্রক্সি ধরা যেতে পারে, সেটা রিসেন্টলি নাকি তুলনামূলকভাবে একটু বেশি কারেকশন দেখেছে। কিছু রেশিও চার্ট দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে যে এটা হয়তো একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে। ও আইসি। আচ্ছা, আর ফান্ডের একদম বেসিক ফিচারগুলো যদি একটু বলে দেন, মানে কারা বিনিয়োগ করতে পারবে, কত টাকা লাগবে? মিনিমাম এককালীন ইনভেস্টমেন্ট 5,000 টাকা, আর এসআইপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান 500 টাকা থেকেও শুরু করা যায়। এর পারফরমেন্স মাপা হবে নিফটি লার্জ মিড ক্যাপ 250 টিআরআই ইন্ডেক্সের সাথে তুলনা করে। এক্সিট লোড আছে, যদি নির্দিষ্ট সময়ের আগে টাকা তুলে নেওয়া হয় সেটা ডিটেলস দেখে নিতে হবে। আর রিস্ক লেভেল কিন্তু ভেরি হাই বা খুব বেশি। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এটা একটা লার্জ ও মিড ক্যাপ ফান্ড, মানে ঝুঁকি আর রিটার্নের একটা ব্যালেন্স দেওয়ার চেষ্টা। কিন্তু এর আসল ইউএসপি হল এর অ্যাক্টিভলি ম্যানেজড মোমেন্টাম স্ট্র্যাটেজি, ওই সিএআরই মডেলটা, যেটা এই ক্যাটেগরিতে একে বেশ ইউনিক করে তুলেছে। আর খারাপ সময় হয়তো কিছুটা প্রোটেকশনও দিতে পারে। আর এখন হয়তো একটা ভালো সময়ও আছে এটা। একদম তাই। তবে শেষ করার আগে একটা জিনিস ভাবার জন্য রেখে যাই। আমরা দেখলাম মোমেন্টামের হিস্টোরিক্যাল সাকসেস আছে, আবার এটাও দেখলাম যে খুব ভালো স্টকও সময়ের সাথে খারাপ পারফর্ম করতে পারে, মানে সাইকেল থাকে। তাহলে একজন ইনভেস্টর কিভাবে ব্যালেন্স করবে? মানে একদিকে মোমেন্টামের লাভের আশা, আর অন্যদিকে ওই যে খারাপ সময়গুলো আসবেই, বা যখন স্ট্র্যাটেজিটা কিছুদিন কাজ করবে না, সেই সময় ধৈর্য ধরে থাকা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। খুবই ভ্যালিড পয়েন্ট। এটা নিয়ে অবশ্যই ভাবা দরকার।